হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই ওই অ্যালকেনেরই আমরা হচ্ছে গত লেকচারের তোমার হচ্ছে এটা কন্টিনিউয়াস একটা ভিডিও। সেটা হচ্ছে গত লেকচার আমরা কি দেখছিলাম দেখো তো। গত লেকচার আমরা দেখছিলাম অ্যালকেন তৈরির দুইটা বিক্রিয়া। একটা ছিল তোমার হচ্ছে ভাই উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি, এবং আরেকটা দেখছিলাম আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। সো আজকের লেকচার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক হতে ভাই তোমার অ্যালকেন প্রস্তুতি। তাহলে সবার মনে প্রথমেই যে কোয়েশ্চনটা আসে ভাই, ভাই গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি? তাহলে আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক এই জিনিসটা কি, এটা কিভাবে তৈরি করে সেটা নিয়ে। দেন আমরা দেখবো এই গ্রিগনার্ড বিকারক থেকে তোমার হচ্ছে ভাই কিভাবে তুমি কি তৈরি করতে পারো, অ্যালকেনকে তৈরি করতে পারো। তো প্রথমে একটু করে জানাই দিতে চাই, এই ইনফরমেশনটা অনেক সময় মেডিকেলের এমসিকিউতে জিজ্ঞেস করে যে গ্রিগনার্ড বিকারকের আবিষ্কারটাকে। গ্রিগনার্ড বিকারকের আবিষ্কার হইতেছে ভাই তোমার ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড। তাহলে আমরা লিখে ফেলি জিনিসটা, এটার আবিষ্কার হচ্ছে ভাই তোমার ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড। এবং এটা হচ্ছে খুবই একটা, এই গ্রিগনার্ড বিকারকটা খুবই একটা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিকারক, কারণ এটা দিয়ে আমরা পরবর্তীতে যখন তোমার হচ্ছে ভাই অ্যালকোহল পড়বো, তারও নানা জাতীয় জিনিস আসলে বেসিক্যালি এইটা দ্বারা তৈরি করা যায়। সো এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, আসলে বিকারক। সো এটা ভাই এটার সংকেতটা কি? এটার সংকেত হচ্ছে ভাই তোমার এখানে আর এম জি এক্স। এই গ্রিগনার্ড বিকারক যখনই তোমরা দেখবা তখনই সংকেত হিসেবে কাকে বসাই দিবা? আর এম জি এক্স। তাহলে ভাই এখানে আর জিনিসটা কি? এখানে হইতেছে ভাই এই আর জিনিসটা হচ্ছে ভাই আমরা সবাই জানি অ্যালকাইল মূলক। এটা হইতেছে ভাই তোমার অ্যালকাইল মূলক। তারপর এমজি মানে তো ম্যাগনেসিয়াম, আর এক্স মানে কি? এক্স মানে তোমার হচ্ছে ভাই হ্যালোজেন। হ্যালোজেন তার মানে কি কি থাকতে পারে এখানে? এক্স এর জায়গায় ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, প্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে। দ্যাট মিনস তুমি যদি এখানে লেখো ধরো আর এম জি আই, এটা কিন্তু গ্রিগনার্ড বিকারক। এক্স এর জায়গায় জাস্ট আয়োডিনকে লিখছো। আবার তুমি যদি লেখো এখানে আর এম জি এফ, এটাও কিন্তু তোমার হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক। আবার তুমি যদি লেখো আর এম জি সি এল, এটাও কিন্তু তোমার হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক। দ্যাট মিনস তোমার হচ্ছে যে আর এম জি এক্স, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের একটা জেনারেল ফর্মুলা। তো এরা সবাই কিন্তু, আমি যেটাকে বক্স করে দিচ্ছি এখন, সবাই কিন্তু কি বিকারক বলো তো ভাই? গ্রিগনার্ড বিকারক। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো তাহলে এখন কোয়েশ্চেন আসে ভাই গ্রিগনার্ড বিকারকের সংকেত তো বুঝলাম, কিন্তু গ্রিগনার্ড বিকারকে কিভাবে তৈরি করে? দেখো তৈরি করার সিস্টেম, তাহলে এটা হচ্ছে বিক্রিয়া। কিভাবে তৈরি করে দেখো, একদম সিম্পল। যেহেতু সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি সংকেতটা কি আর এম জি এক্স দিয়ে তৈরি। তো তুমি যদি এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নাও, এর সাথে তুমি যদি ভাই ম্যাগনেসিয়ামকে বিক্রিয়া করাও, বিকারক হিসেবে তুমি যদি এখানে মাধ্যম হিসেবে যদি ড্রাই ইথারকে রাখো, ড্রাই ইথার। দেখো আমরা গত লেকচারেই ব্যাখ্যা করছিলাম তুমি কেন এখানে ড্রাই ইথার নিচ্ছ, কেন এখানে ওয়েট ইথার নিচ্ছ না বা ভিজা ইথার নিচ্ছ না। কারণ আমরা গতকালকে কি বলে আসছিলাম? আমরা গতকালকে বলছিলাম ড্রাই ইথার হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় পদার্থ, কিন্তু এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে খুবই সক্রিয়। তাহলে তুমি যদি ভাই এখানে খেয়াল করে দেখো, এটাও আমরা বুঝলাম যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম হলে কেন সক্রিয়। কারণ তুমি চিন্তা করে দেখো, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা, ম্যাগনেসিয়ামের থাকে দুইটা। তাহলে এরা সহজেই ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করতে চায়। তাই এরা যেহেতু সহজে ছেড়ে দিতে চায়, তাই এরা বেশি সক্রিয়। তো আমরা বুঝলাম তোমার হচ্ছে এরকম, যেহেতু এখানে ম্যাগনেসিয়াম যে আছে এ হচ্ছে অধিক সক্রিয়, তাহলে এ হচ্ছে তোমার এখানে কি বলতো অধিক সক্রিয়। তাহলে তুমি যদি ভাই মাধ্যম হিসেবে যদি একটা সক্রিয় মাধ্যমকে ব্যবহার করো, তখন ম্যাগনেসিয়ামটা এই আর এক্স এর সাথে বিক্রিয়া করার বদলে তোমার বিক্রিয়া করে ফেলবে কার সাথে? মাধ্যমের সাথে। যদি মাধ্যমটা কি হয়? সক্রিয় হয়। কিন্তু মাধ্যম যদি নিষ্ক্রিয় হয়, ম্যাগনেসিয়ামটা শুধুমাত্র আর এক্স এর সাথে রিয়াকশন করবে, কিন্তু তোমার হচ্ছে যে ভাই এই ড্রাই ইথারের সাথে কোনো রিয়াকশন করবে না। তাই এখানে ড্রাই ইথার নেওয়া হয়। আর এবং আমরা এটা আলোচনা করে আসছি, এই যে আমাদের ড্রাই ইথার যেটা ছিল, ড্রাই ইথার, এটা হচ্ছে ভাই একটা সবচেয়ে নিষ্ক্রিয় মাধ্যম। তাহলে আমি চলো জিনিসগুলো আবার লিখে দিই, যতবার লিখবে ততবার তোমার হচ্ছে মনে থাকবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় মাধ্যম। কিন্তু খুবই একটা ব্যাখ্যামূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তোমাকে বলবে ড্রাই ইথার কেন ব্যবহার করে। আচ্ছা, তো এখান থেকে দেখো আর এক্স এবং এম জি যুক্ত করলে এরা পরস্পর কি উৎপন্ন হয়ে যাবে? আর এম জি এক্স উৎপন্ন হবে। সো এই যে এটা উৎপন্ন হয়েছে, এটাকে তুমি বেসিক্যালি কি বলো ভাই? গ্রিগনার্ড বিকারক বলো। সো আমরা আশা করি বুঝতে পারছি আমরা গ্রিগনার্ড বিকারকটাকে কিভাবে তৈরি করব। এখন কোশ্চেন আসে ভাই, গ্রিগনার্ড বিকারক থেকে আমি হচ্ছে ভাই কিভাবে হচ্ছে যে অ্যালকেন পাবো? তো ভাই দেখো হিসাবটা খুব সিম্পল, আমি তোমার বোঝাই বলি। ধরো ভাই তুমি এখানে একটা গ্রিগনার্ড বিকারক নিছো, রাইট? এই আর এম জি এক্স, এটা তোমার হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। এখন তুমি যদি ভাই এর সাথে যদি পানি যুক্ত করো,
এটার সাথে যদি কি যুক্ত করো ভাই, পানি যুক্ত করো, তাহলে যেটা হবে দেখো, পানির যদি আমি কম্পোনেন্টকে ভাগ করতে চাই, দেখো তো পানির মধ্যে কি থাকে, পানিকে আমরা কিভাবে লিখতে পারি, পানিকে আমরা লিখতে পারি হচ্ছে ভাই তোমার H+ এবং OH আয়ন আকারে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি ভাই এই RMgx এর সাথে যদি পানি যুক্ত করো, তাহলে OH যেটা আছে সেটা MgX এর সাথে যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে, MgOHx। তাহলে আমি আবার লিখে দিই সুন্দর করে, এই OH-টা MgX এর সাথে যুক্ত হবে, এবং MgX এর সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন করবে হচ্ছে ভাই MgOHx। আর বাকি কে থাকলো, এই হাইড্রোজেন। এটা তখন ওই যে MgOX তো MgX তো চলে গেছে OH এর সাথে যুক্ত হয়ে, তো এই হাতটা খালি হয়ে গেছে না, তো H+টা তখন এই হাতে এসে বসবে, তখন এখানে কি উৎপন্ন হয়ে যাবে, RH। তাহলে দেখো জিনিসটা বুঝতেছো কিনা, এখানে তাহলে ব্যাপারটা কি হইতেছে ভাই, তোমার এখানে যে MgX-টা আছে সেটা OH এর সাথে রিয়াকশন করে MgOHx উৎপন্ন করবে, আর এর ফলে MgX যেহেতু চলে গেছে, এই হাতটা খালি হয়ে গেছে, এই খালি হাতে তখন H-টা এসে বসে যাবে, তখন এখানে RH উৎপন্ন করতেছে, এবং RH কে তুমি একটা কি বলো ভাই, অ্যালকেন বলো। তাহলে এভাবে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করে ফেলতে পারি, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা হচ্ছে ভাই তোমার এখানে ইজিলি অ্যালকেন তৈরি করে ফেলতে পারি। তো এটা তো আমরা জেনারেল রিয়াকশন বললাম, চলো জিনিসটা তাহলে আমি আরো কিছু এক্সাম্পল দিই তোমাকে। এক্সাম্পল, সাপোজ ধরো ভাই তোমার কাছে এখানে আছে CH3 CH2 MgCl। তো এটা একটি গ্রিগনার্ড বিকারক না, কারণ দেখো এখানে MgCl মানে MgX, আর CH3 CH2 এটা মানে হচ্ছে তোমার ইথাইল মূলক। তো এটার সাথে তুমি যদি ভাই পানি যুক্ত করো, তাহলে কি উৎপন্ন হবে, আমরা অলরেডি জানি ওই MgClটা পানির OH এর সাথে রিয়াকশন করে MgOHx উৎপন্ন করে, X এর বদলে এখানে Cl উৎপন্ন করবে, আর বাকি থাকতেছে কি এখানে ওই CH3 CH2, ওই হাইড্রোজেনটা গিয়ে খালি হওয়াতে বসবে, তাহলে CH3 CH2H। তো ভাই CH2H এটাকে আমরা তাহলে একসাথে কি লিখে ফেলতে পারি, একসাথে আমরা লিখে ফেলতে পারি CH3। তার মানে CH2 CH3 CH3 মানে CH2H না লিখে একসাথে CH3 লিখে দিলাম, তাহলে এখানে কি তৈরি হয়ে গেল ভাই, তোমার হচ্ছে ভাই এখানে ইথেন তৈরি হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এখানে। আচ্ছা ভাই, এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে যে এটাকে আমরা কি বলি ভাই, এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাই তোমার অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে এখন তোমাকে ধরো এই বিক্রিয়ার সাথে সেই মারটা ধরো তোমার এখানে দিচ্ছে, সাপোজ ধরো এখানে তোমার একটা বেনজিন আছে, একটা বেনজিন আছে, তো এরপর দেখো এটা তোমার বেনজিন, তো এই বেনজিনের সাথে ধরো তোমার এবার MgX লাগানো আছে। তো ভাই বেনজিনের সাথে যদি কোনো মূলক লাগানো থাকে, তখন বেনজিনের এই তখন বলা হয় অ্যারাইল মূলক। দেখো তোমার নর্মাল এটা CH3 এটা কি ছিল, অ্যালকেন ছিল, তো এটার সাথে যখনই একটা মূলক লাগানো থাকবে তুমি তো সেটাকে অ্যালকাইল মূলক বলতেছো, তো অনুরূপভাবে বেনজিনের সাথে যখন একটা কোনো একটা মূলক যুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে অ্যারাইল মূলক। ওকে, এখন দেখো এখানে MgX নিছো, তাহলে এর সাথে যদি ভাই পানির রিয়াকশন করো তাহলে কি হবে, পানির রিয়াকশন করাটা যেটা হবে সেটা হচ্ছে ভাই, এখানে দেখো পানির একটা OH চলে যাবে MgX এর সাথে, উৎপন্ন করবে MgOHx, আর হচ্ছে যে ভাই দেখো প্লাস তোমার উৎপন্ন করবে হচ্ছে যে ভাই দেখো বেনজিন এখানে ছিল, ওইখানে ওই বেনজিনের ওই অবস্থানে যে কে যুক্ত হবে, হাইড্রোজেন এসে যুক্ত হবে, রাইট। বেনজিনের ওই অবস্থানে এসে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে, তাহলে যেখান থেকে চলে গেছে আমি জাস্ট লাল দাগ দিয়ে দেখাই, এইখানে এসে হাইড্রোজেনটা এসে বসবে, এখানে এসে হাইড্রোজেন বসবে। ওকে, সো তাহলে এটা এটা তোমার এই দেখো, এটা আমরা কিন্তু এই বিক্রিয়াটা পরেও পড়বো, যখন আমরা পড়বো বেনজিন প্রস্তুতি তখন আমরা সেম রিয়াকশনটা করবো। তার মানে আমরা এখন এখানে মাত্র দেখলাম গ্রিগনার্ড বিকারক দ্বারা তুমি হচ্ছে যে ভাই গ্রিগনার্ড বিকারক দ্বারা তুমি অ্যালকেন যেমন তৈরি করতে পারো, তুমি সেম গ্রিগনার্ড বিকারক দ্বারা এটাকেও তো তুমি গ্রিগনার্ড বিকারক বলতে পারো, জাস্ট অ্যারাইল আর কি, এখানে এটা দ্বারা সেম রিয়াকশন ঘটে তুমি কিন্তু বেনজিনও তৈরি করে ফেলতে পারো। ওকে, তুমি এই যৌগটাকেও গ্রিগনার্ড বিকারক বলতে পারো, কিন্তু এটা অ্যালকাইল মূলকের গ্রিগনার্ড বিকারক, এটাকেও তুমি গ্রিগনার্ড বিকারক বলতে পারো, কিন্তু সেটা অ্যারাইল মূলকের গ্রিগনার্ড বিকারক। সো এইভাবে তুমি চাইলে বেনজিন তৈরি করে ফেলতে পারো। আশা করি জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো বিক্রিয়াটা। ওকে, তাহলে চলো এরপর আমরা একটা ইজি বিক্রিয়া দেখি, যেহেতু একটু একটু এখন একটা প্যাচ আমরা দেখলাম, আমরা একটা ইজি দেখি, সেটা হচ্ছে ভাই অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। এটা অলরেডি তোমরা সবাই 9-10-এ দেখে আসছো। কি দেখো কি ছিল জিনিসটা, রিয়েকশনটা ছিল এরকম, সাপোজ ধরো তুমি যদি একটা অ্যালকিনকে নাও CH2 CH2, দেন এর সাথে তুমি যদি ভাই হাইড্রোজেনকে যুক্ত করো,
এবং তুমি যদি ভাই এখানে প্রভাবক হিসেবে নিকেলকে দাও, এখানে যদি তুমি ভাই প্রভাবক হিসেবে নিকেলকে দাও এবং তুমি যদি ভাই টেম্পারেচার দাও 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ভাই দেখো এখান থেকে কি প্রডিউস হইতো। এই যে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যাইতো তোমার এই কার্বনের সাথে এবং আরেকটা হাইড্রোজেন যাইতো তোমার হচ্ছে ভাই এই কার্বনের সাথে। তাহলে যখন কি হইতো এখানে CH3, তারপরে তোমার এখানে CH3 তৈরি হইতো। ওকে, সো এটা অলরেডি আমরা দেখে আসছিলাম 9-10-এর মধ্যে, দেখছি যে সংযোজন বিক্রিয়াতে এভাবে হয়। দেখো সেম জিনিসটা যদি এখানে ঘটতো, সাপোজ ধরো ভাই CH3, তুমি যদি এখানে যদি একটা অ্যালকাইন নিতা, তার মানে CH এর সাথে যদি একটা H2 যুক্ত করতা, তাহলে কি হতো দেখো। এবার যদি তুমি নিকেলকে রাখতা, তো ভাই 180 ডিগ্রি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, খেয়াল করে দেখো এখানে কিন্তু সেম ঘটনা করতো। কিভাবে দেখো, জিনিসটা হচ্ছে যে ভাই, জিনিসটা চিন্তা করো, এখানে হাইড্রোজেন দুইটা আছে না, একটা হাইড্রোজেন এর কাছে যাইতো আর একটা হাইড্রোজেন হচ্ছে ভাই এর কাছে যাইতো। তাহলে এখানে কি উৎপন্ন হবে, এই যেহেতু একটা হাইড্রোজেন পেয়ে গেছে, আগে একটা হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেন হয়ে যাবে কয়টা, দুইটা, আর এর কাছে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা, দুইটা। তাহলে সমতা করো, কার্বনের 4টা হাত, 2টা হাত হাইড্রোজেনের সাথে, তাহলে ডাবল বন্ড থাকবে এখানে। তার মানে এই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা অলরেডি কিন্তু আগেই দেখে আসছিলাম, যখন আমরা জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ দেখছিলাম, তখনই আমরা কিন্তু দেখে আসছিলাম যে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আসলে কি হয়, অসম্পৃক্ততাটা হ্রাস পায়, মানে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যায়, ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হয়ে যায়। এটা অলরেডি কিন্তু আমরা তখনই দেখে আসছি। তাহলে জিনিসটা হবে এরকম এখানে রিয়াকশনটা। তো দেন তাহলে দেখো ভাই, এই রিয়াকশনটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে এভাবে অ্যালকিন থেকে শুধুমাত্র এক মোল হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেম ঘটনা চাইলে দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা চাইলে এই রিয়াকশনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে সরাসরি কি তৈরি করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি অ্যালকাইন থেকে। তো কিভাবে দেখো, অ্যালকাইনের সাথে তুমি যদি ভাই 2 মোল যদি H2 রাখো, 2 মোল H2, এবং তুমি যদি এখানে কি দাও ভাই, নিকেল দাও, এবং যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে কি হবে দেখো। এবার কিন্তু এখানে 2 মোল হাইড্রোজেন দিচ্ছ, তাহলে 4টা করে হাইড্রোজেন, তো 4টা হাইড্রোজেনের 2টা হাইড্রোজেন যাবে এর কাছে, 2টা হাইড্রোজেন আসবে এর কাছে। ওকে, তাহলে দেখো ফার্স্টেরটা তাহলে 2টা হাইড্রোজেন পেয়ে CH3 হয়ে যাবে, সেকেন্ডেরটাও 2টা হাইড্রোজেন পেয়ে CH3 হয়ে যাবে, তাহলে এটা সিঙ্গেল বন্ড হচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, মানে এগুলো দেখো, এগুলো ছোট ছোট কিছু লজিক। বেসিক্যালি জিনিসটা তুমি যখন 2টা হাইড্রোজেন যুক্ত করতেছো H2 শুধু, তখন ডাবল বন্ড ভেঙে একটা বন্ধন ভাঙতেছে। তাহলে যদি তুমি যদি 2 মোল যদি দাও, তাহলে 2টা বন্ধন ভাঙতেছে, কারণ ট্রিপল বন্ড তখন সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমি যদি শুধু একটা হাইড্রোজেন যুক্ত করি, তখন একটি বন্ড ভাঙে, মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়, অথবা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়। 2টা H2 যুক্ত করলে আমার এখানে হচ্ছে ভাই 2টা বন্ড ভাঙতেছে, তার মানে ট্রিপল বন্ড থেকে ডাইরেক্ট কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তো আশা করি এই জিনিসগুলো আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, আমি জাস্ট তোমাদেরকে একটা বক্স করে দিই, এটা মনে রাখতে পারো, এগুলো টেকনিক কিভাবে তুমি অ্যাপ্লাই করবা। ওকে ভাই, চলো তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি আমাদের কি আছে আসলে। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে আমাদের ভাই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া করার জন্য প্রথমে আমাদের একটু বুঝতে হবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা কাকে ইউজ করি। তো কাকে ইউজ করি, দেখো এখানে একটা পদার্থ থাকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে, যাকে আমরা বলি জিঙ্ক অ্যামালগাম। এটাকে আমরা প্রকাশ করি জিঙ্ক এবং মার্কারির দিয়ে একটা যৌগ। এই যৌগের নাম কি দেখো তো, এই যৌগের নাম হইতেছে ভাই তোমার জিঙ্ক অ্যামালগাম। ওকে, এবং এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভাই এই জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ। তাহলে মনে রাখবা ভাই, সবসময় মনে রাখবা, কখনো যদি তুমি এই জিনিসটারে দেখো, সেটা কোন জিনিস, সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর যদি ভাই মিশ্রণ দেখো, তাহলে অবভিয়াসলি বুঝে নিবা সেখানে কি ঘটবে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া ঘটবে। কারণ এমন অনেক সময় হবে কোয়েশ্চনে, তোমাকে হচ্ছে যে কোয়েশ্চনে বলা থাকবে না যে সেটা ক্লিমেনসন বিজারণ, তুমি কিভাবে বুঝতে হবে, তুমি যদি কখনো দেখো কোয়েশ্চনে কি লেখা আছে জিঙ্ক অ্যামালগাম এবং তোমার হইতেছে ভাই HCl এর মিশ্রণ আছে, অবভিয়াসলি হচ্ছে তোমার কথা হইতেছে ভাই এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হবে। তো ভাই একটা জিনিস দেখো, আমাদের সবার মনে একটা কনফিউশন জাগে ভাই, জারণ কি জিনিস, মানে জৈব যৌগে জারণ বিক্রিয়া বলতে কি বোঝায় এবং জৈব যৌগে বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝায়। আমি তোমাকে সোজা সাপটা হিসাব করে বুঝাই, দেখো একদম সোজা হিসাব করে বুঝাই। জৈব যৌগের ক্ষেত্রে জারণ বিক্রিয়া বলতে বোঝায় আসলে অক্সিজেন যুক্ত করা। আমি আবার বলি, জৈব যৌগের ক্ষেত্রে জারণ বিক্রিয়া মানে আসলে বোঝায় হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত করা, আর তোমার হচ্ছে ভাই বিজারণ বিক্রিয়া দ্বারা আসলে বোঝায় হচ্ছে তোমার হাইড্রোজেন যুক্ত করা।
এটা হচ্ছে ভাই তোমার কার ক্ষেত্রে? এটা হচ্ছে ভাই জৈব বিক্রিয়ার ক্ষেত্রে। তুমি অন্য কিছুর ক্ষেত্রে অন্যভাবে মনে রাখো, সমস্যা নেই, কিন্তু তুমি যখনই জৈব যৌগ দেখবা তখন জৈব যৌগের যদি জারণ হয়, জৈব যৌগের জারণ হওয়া মানে সেখানে কি যুক্ত করা ভাই? অক্সিজেন যুক্ত করা। আর জৈব যৌগের বিজারণ মানে সেখানে কি যুক্ত করা? হাইড্রোজেন যুক্ত করা। এটা আজীবন মনে রাখবা, ঠিক আছে? আমি জিনিসটা আবার বোঝাই বলি। জৈব যৌগের তোমার হচ্ছে ভাই যদি জারণ দেখো, সেটা মানে হচ্ছে যে ভাই এখানে আমরা অক্সিজেন যুক্ত করব। জৈব যৌগের যদি আমরা বিজারণ দেখি, তার মানে সেখানে আমরা হাইড্রোজেন যুক্ত করব। যেমন এখানে ক্লিমেনসন বিজারণ, তাহলে এই বিক্রিয়াতে আমরা কি করব? হাইড্রোজেনকে আমরা যুক্ত করব। তো আমরা বেসিক্যালি কি করতেছিলাম? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে যে ভাই কি করতেছিলাম বলতো? আমরা হচ্ছে তোমার অ্যালকেন তৈরি করব। তো দেখো কিভাবে তৈরি করা যায়। সাপোজ ভাই তুমি এখানে একটা অ্যালডিহাইড নিছো, সাপোজ ধরো ইথানল, CH3 CH ওকে নিছো। তো জিনিসটা হচ্ছে এরকম, এখানে তো অবভিয়াসলি আমরা হাইড্রোজেন যুক্ত করব, এবং যেহেতু ক্লিমেনসন বিজারণ, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার হচ্ছে ভাই জিঙ্ক অ্যামালগাম, যেহেতু ক্লিমেনসন বিজারণ, এবং HCl থাকবে। এবং তোমার টার্গেটটা কি? তুমি হচ্ছে অ্যালকেন তৈরি করবা, রাইট? তুমি হচ্ছে এখানে তৈরি করবা CH3 তৈরি করবা। তাহলে তুমি একটা জিনিস আমার একটু করে এখানে বলো, সেটা হচ্ছে ভাই একটা জিনিস দেখো তো, এইখানের মধ্যে বাম পাশে কার্বন কয়টা? বাম পাশে কার্বন আছে তোমার 2টা। তাহলে এখানে তুমি যদি ভাই 4টা হাইড্রোজেন যুক্ত করো, কি যুক্ত করো বলো তো ভাই? 4টা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনটাকে আমরা কিভাবে দিচ্ছি? ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছি। এইটার মানেটা কি আমি সেটাও বুঝাই দিব। জাস্ট এতটুকু বুঝো আগে। এই ট্রিপল বন্ডের মানে কি আমি একটু পরে বোঝাচ্ছি, জাস্ট এতটুকু আগে বুঝো। এখানে তোমার হচ্ছে যে 4টা যদি আমি হাইড্রোজেন যুক্ত করি, এখানে কি হবে দেখো। 4টা হাইড্রোজেনের 2টা হাইড্রোজেন এই সিঙ্গেল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন এই সিঙ্গেল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে 1 মোল পানি তৈরি করবে, এবং বাকি যে 2টা হাইড্রোজেন আছে সেটা এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এখানে এই কার্বনের সাথে কয়টা যুক্ত হচ্ছে? 2টা। আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, তাহলে মোট হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 3টা। কি হয়েছে আমি বলি, 4টা হাইড্রোজেন যে যুক্ত করছো, ওই 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন তোমার হচ্ছে যে ভাই অক্সিজেনের সাথে রিয়েকশন করে পানি তৈরি করবে, আর বাকি 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হয়ে মোট কার্বনের সাথে তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে? 3টা, কারণ আগে থেকে যে একটা আছে। এভাবে তাহলে তোমার হচ্ছে তখন ভাই ইথেন এখানে তৈরি করে ফেলছে। তো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো এইখানে আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাই বেসিক্যালি এই নর্মাল হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনটার ডিফারেন্স কোথায়? এখানে দেখো একটা হাইড্রোজেন আমি উপরেরটাতে কোনো ট্রিপল বন্ড দিই নাই, নিচের হাইড্রোজেন আমরা ট্রিপল বন্ড দিছি। এই ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে ভাই সদ্য প্রস্তুত হওয়া বা সদ্যজাত বা সদ্য প্রস্তুত হওয়া। তার মানে যদি আমরা কখনো এরকম ট্রিপল বন্ড দেখি, আমরা বুঝে নিব এটা মাত্র প্রস্তুত হয়েছে, মানে এই হাইড্রোজেনটা মাত্র তৈরি হয়েছে, আগে ছিল না, মানে সদ্যজাত বা সদ্য প্রস্তুত হয়েছে। আর নর্মাল যেখানে ট্রিপল বন্ড থাকবে না, এটা মানেটা কি? এই হাইড্রোজেনগুলা আগে থেকে ছিল, এরা অনেক আগে তৈরি হয়েছে, মাত্র তৈরি হয়নি, অনেক আগে তৈরি হয়েছে। কিন্তু এরকম যখন ট্রিপল বন্ড দেখে ফেলবো, তখন আমরা বুঝবো সদ্য প্রস্তুত হয়েছে। যেমন অনেক সময় দেখবো এরকম ট্রিপল বন্ড দিয়ে অক্সিজেন থাকবে, এটাও মানেও কি? সদ্যজাত বা সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেন। আশা করি তোমরা জিনিসগুলো সবাই এখানে বুঝতে পারছো। তো ভাই অ্যালডিহাইড থেকে তাহলে আমরা এখানে কি তৈরি করে ফেললাম? ইথেন তৈরি করে ফেললাম। তো ভাই কেউ যদি আমার বলে ভাই আমি যদি এখানে কিটোন নিতাম, সাপোজ ধরো এখানে কিটোন, ডাবল বন্ড CH3, এবার কি হইতো? সাপোজ আমি যদি এখানে ক্লিমেনসন বিজারণী করতাম, তাহলে দেখো কি হইতো এখানে? ক্লিমেনসন বিজারণ, তার মানে তোমার এখানে হাইড্রোজেন সাপ্লাই হইতো কয়টা? 4টা। ওকে, দেখো 2টা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে রিয়াকশন করে তোমার হচ্ছে যে ভাই পানি উৎপন্ন করবে। আর আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে ভাই আর বাকি 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমি আবার বলি, 2টা হাইড্রোজেন তারা অক্সিজেনের সাথে রিয়াকশন করে পানি উৎপন্ন করবে, আর বাকি 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এখন স্ট্রাকচারটা কিরকম দাঁড়াচ্ছে? CH3, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আসছে, CH2 CH3। তাহলে দেখো তুমি কি পেয়ে গেছো এখানে? প্রোপেন পেয়ে গেছো। সো এটা হইতেছে তোমার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে একটা জিনিস দেখো, জিনিসটা হচ্ছে এরকম, এখানে তোমার আমি যদি একটু সামারি করি, দেখো নেক্সট না আমি পেজ অ্যাড করি একটা, তাহলে জিনিসটা দেখো আমি সামারি করলে কিরকম দাঁড়াচ্ছে এখানে। তাহলে বেসিক্যালি তুমি যখন এখানে ক্লিমেনসন বিজারণ করতেছো, তার মানে তো আমি তোমাকে বোঝাই, এখানে যখন তুমি ক্লিমেনসন ক্লিমেনসন বিজারণ করতেছো, তখন কি হচ্ছে এখানে দেখো, তখন এখানে কি হচ্ছে দেখো।
খেয়াল করে দেখো ক্লিমেনসন বিজারণে এখানে এই আমি যদি এই রিয়াকশন এই যে CH3CHO যে রিয়াকশনটা লিখছি দ্যাট মিন্স এই রিয়াকশনটা এটাকে যদি আমরা এরকম স্ট্রাকচারে ভেঙে দেখাইতাম রিয়াকশনটা কি আসতো দেখো তো স্ট্রাকচারে ভেঙে দেখালাম নিচে একটু করে দেখাই সেটাতে ভাই তোমার CH3CHO ছিল না ওটাকে আমরা CH3C OOH লিখতেছি এর সাথে আমরা 4 অণু হাইড্রোজেন যুক্ত করছি তারপর আমরা এখানে জিঙ্ক এই যে ক্লিমেনসন বিজারণ তার মানে জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিছিলাম দেন এখানে 1 অণু পানি তৈরি হয়েছে আর হচ্ছে তোমার এখানে দেখো ওই যে CH3 দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে গেছে দ্যাট মিন্স খেয়াল করে দেখো এখানে কি হয়েছে কাহিনী সেটা দিচ্ছে ভাই ক্লিমেনসন বিজারণে কি হয় তাহলে দেখো ক্লিমেনসন বিজারণে এই যে CO মূলক যেটা আছে যে CO মূলক এটার আমরা বলি হচ্ছে ভাই তোমার কার্বনিল মূলক এটার আমরা কি বলি ভাই কার্বনিল মূলক তাহলে এই ক্লিমেনসন বিজারণে কার্বনের মূলকটা কিন্তু ভেঙে যায় যেমন দেখো তো এই যে তুমি নিচের এক্সাম্পলটার দিকে তাকাও এখানেও তোমার হচ্ছে ভাই কার্বনের মূলক ছিল এটা যখন তোমার প্রোপেনে কনভার্ট হয়েছে সেটা কি আর আছে নাই তাহলে ক্লিমেনসন বিজারণ হচ্ছে আমাদের কি ভেঙে যায় কার্বনের মূলক ভেঙে যায় তার মানে ক্লিমেনসন বিজারণের আগে কার্বনের মূলক থাকে সেটা ভেঙে কনভার্ট হয় কোথায় পানিতে কনভার্ট হয় এবং সেটা দেখো অ্যালকিনে কনভার্ট হচ্ছে তার মানে মিথিলিন মূলকে কনভার্ট হয় বেসিক্যালি খেয়াল করে দেখো আমরা আগের এক্সাম্পলে আসি দেখো এই কার্বনের মূলকের জায়গায় এখন এখানে কি আছে দেখো তো এখন এখানে আছে এই যে এটা CH2 এর দুই পাশে দুইটা বন্ড বের করে দাও তাহলে এই কার্বনের মূলকের জায়গায় এখন আছে হচ্ছে ভাই তোমার CH2 এবং দুই পাশে দুইটা বন্ধন সেটাকে আমরা কি বলি মিথিলিন মূলক বলি রাইট এটাকে আমরা তাহলে বলি মিথিলিন মূলক তার মানে একটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস ক্লিমেনসন বিজারণে কার্বনিল মূলক ভেঙে তোমার হচ্ছে ভাই কিসে কনভার্ট হয় পানিতে এবং তোমার হচ্ছে ভাই মিথিলিন মূলকে কনভার্ট হয় এটা থেকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক অনেক কোয়েশ্চন আছে আমরা যখন কোয়েশ্চন ব্যাংক সলভ করাবো তখন আমরা দেখবো তাই আমাদের এই ইনফরমেশনটা আমাদের অবশ্যই মুখস্থ রাখা লাগবে বুঝবো আগে তো বুঝতে হবে তারপরে তুমি হচ্ছে দেন ভাই মুখস্থ রাখবা তাহলে আমি বক্স করে দিই এটা হয়ে ভাই সবাই এটা মুখস্থ রাখবা তার মানে এই ঘটনাটা এখানে ঘটে তাহলে আমি যদি বাংলায় লিখতে চাই লেখাটাতে বাংলায় আমি কি লিখবো বাংলায় আমি লিখবো হচ্ছে এরকম কার্বনের মূলক ক্লিমেনসন বিজারণ দ্বারা পানি এবং মিথিলিন মূলকে পরিণত হয় চলো লিখে দিই লিখবো কার্বনের মূলক ক্লিমেনসন বিজারণ দ্বারা পানি এবং মিথিলিন মূলকে পরিণত হয় মিথিলিন মূলকে পরিণত হয় সো আশা করি তোমাদের এই টপিকগুলো সবার এখানে ক্লিয়ার হয়েছে এবং আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝতে পারছো এখানে আরেকটা মজার জিনিস দেখো সেটা হচ্ছে ভাই কার্বনের মূলকে কার্বন কয়টা ছিল দুইটা তাহলে ক্লিমেনসনে কার্বন কয়টা হয়েছে দুইটাই হয়েছে কিন্তু রাইট তার মানে জিনিসটা এক্ষেত্রে কিন্তু কোনো কি হচ্ছে না কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে দেখো এখানে আমরা যদি আজকে যে বিক্রিয়াগুলো দেখছি এগুলো একটু যদি দেখে আসি আমরা তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা যখন গ্রিগনাট বিকারক দিয়ে দেখছি গ্রিগনাট বিকারক দিয়ে খেয়াল করে দেখো গ্রিগনাট বিকারক যখন ছিল গ্রিগনাট বিকারক এখানে দেখো জিনিসটা গ্রিগনাট বিকারক কার্বন ছিল কয়টা দুইটা আর যেটা তৈরি হয়েছে সেখানে কার্বন আছে কয়টা দুইটা তার মানে গ্রিগনাট বিকারকে কোনো কি হয় নাই কার্বন সংখ্যার চেঞ্জ হয় নাই বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে তারপর আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া দেখছিলাম দেখো এখানে বিক্রিয়কে কার্বন আছে কয়টা দুইটা তার মানে যখন এটা কনভার্ট হয়েছে উৎপাদে তখনও কার্বন কয়টা দুইটা তার মানে সংযোজন বিক্রিয়া তো কার্বন সংখ্যার কোনো কি হয়নি চেঞ্জ হয়নি এবং আমরা এখানে মাত্র দেখলাম ক্লিমেনসনের কোনো কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না তাহলে জিনিসটাকে যদি আমি একটু করে তোমাকে এখানে একটা জিনিস সামারি করি সামারি বলতে একটু করে জিনিস বলে দিই দেখো আমরা গতদিন কি করছিলাম আমরা উডস বিক্রিয়া করছিলাম রাইট উডস বিক্রিয়া উডস বিক্রিয়াতে তুমি একটু চিন্তা করে দেখো একটা কার্বন থাকলে দুইটা কার্বন উৎপন্ন হচ্ছিল দুইটা থাকলে চারটা উৎপন্ন হচ্ছিল এরকম হচ্ছিল না তার মানে উডস বিক্রিয়াতে কি হয় কার্বন সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা লিখবো জিনিসটা হচ্ছে এরকম উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা বেড়ে যায় কারেক্ট তারপর গতকাল আমরা দেখছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া গত লেকচারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আমরা বলছিলাম ডি কথাটার অর্থ হচ্ছে ভাই হ্রাস পাওয়া ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে ভাই কার্বন সংখ্যা হ্রাস পায়
সেখানে আমরা বলছিলাম এখানে দেখো তাহলে কি এখানে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পায়। ওকে, তো এরপরে আজকে আমরা পড়ছিলাম ফার্স্ট হচ্ছে ভাই তোমার গ্রিগনার্ড বিকারক দ্বারা যে রিয়াকশনটা আমি পরে আবার একসাথে নোট করে দিব অ্যালকেন পড়ানোর পরে, জাস্ট আমি এতটুকু একটু জাস্ট জেনে রাখতে চাচ্ছি যেন তুমি পরে ভুলে না যাও। এখানে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকছে, কার্বন সংখ্যা বৃদ্ধিও পায় নাই, তোমার হচ্ছে ভাই হ্রাসও পায় নাই। তারপর তুমি যখন সংযোজন বিক্রিয়া পড়ছো, সংযোজন বিক্রিয়া, তখন কিন্তু ভাই বেসিক্যালি তোমার কার্বন সংখ্যাটা অপরিবর্তিত ছিল। কিছুটা দেখো কার্বন সংখ্যা অপরিবর্তিত। তারপর ভাই বেসিক্যালি এরপরে তুমি যখন দেখছো ক্লিমেনসন বিজারণ, এটার ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি কি বলতো ভাই, আমাদের এখানে কার্বন সংখ্যাটা অপরিবর্তিত আছে। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো। সো এরপর আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই তোমাদের কোপ সংশ্লেষণ। তো প্রথমে একটু করে বলে দিই, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট টপিক না কোপ সংশ্লেষণ, তারপরেও কোনো কোনো কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেনে এটা থেকে কোশ্চেন থাকে। সো এটা আমরা একটু করে বলে দিচ্ছি, মানে দ্যাট মিনস এই কোপ নামক একজন বিজ্ঞানী আছে, তো উনি হচ্ছে যে এখানে তার একটা সংশ্লেষণ পদ্ধতিতে তোমার হচ্ছে যে ভাই অ্যালকেন তৈরি করছে, ঠিক আছে, তাই এটাকে কি বলা হয়, কোপ সংশ্লেষণ পদ্ধতি বা কোপ সংশ্লেষণ দ্বারা অ্যালকেন প্রস্তুতি। এখানে আসলে বেসিক্যালি তিনি করছেন কি আমি তোমার বলি, তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে ভাই তিনি সোডিয়াম ইথানোয়েটকে নিয়েছিলেন। তার মানে তিনি কাকে নিয়েছেন ফার্স্ট আমি বলি, তাহলে কোপ সংশ্লেষণ এখানে তিনি নিয়েছেন হচ্ছে ভাই সোডিয়াম ইথানোয়েট, তার মানে কার্বন থাকবে দুইটা এবং এখানে CONA, তার মানে দুইটা কার্বন এবং সোডিয়াম, তার মানে সোডিয়াম ইথানোয়েট। দেন ইনি এটাকে 2 মোল নিয়েছিলেন, দেন তিনি হচ্ছে এটাকে 2 মোল পানির সাথে রিয়াকশন করাইছেন, 2 মোল এটাকে পানির সাথে রিয়াকশন করাইছেন এবং এখানে হচ্ছে তিনি হচ্ছে ভাই তড়িৎ বিশ্লেষণ করছেন। এখানে তিনি কি করছেন ভাই, তড়িৎ বিশ্লেষণ। তার মানে আমি জিনিসটা আবার বুঝাই বলি, এই যে কোপ সংশ্লেষণ এই প্রক্রিয়াতে আসলে হয়েছে কি, কোপ সংশ্লেষণ এই প্রক্রিয়াতে তিনি হচ্ছে যে ভাই 2 মোল সোডিয়াম ইথানোয়েট নিছেন। এই যৌগের নাম কি, এই যৌগের নাম আমরা সবাই জানি সোডিয়াম ইথানোয়েট। দেন তিনি এটাকে 2 মোল পানির সাথে রিয়াকশন করাইছেন। 2 মোল যখন পানির সাথে রিয়াকশন করবে, এখানে দেখা যাচ্ছে ভাই প্রডিউস হবে হচ্ছে ভাই আমার CH3 ইথেন তৈরি হবে। তারপর হচ্ছে ভাই আমার তৈরি হবে হচ্ছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে ভাই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমার ফার্দার শেষে গিয়ে তৈরি হবে হচ্ছে ভাই হাইড্রোজেন। তাহলে আমি তোমাকে বুঝাই বলি জিনিসটা এখানে কি হয়েছে, তিনি যখন 2 মোল যখন সোডিয়াম ইথানোয়েট নিছে এবং 2 মোল পানির সাথে যখন তাদেরকে তড়িৎ বিশ্লেষণ করছে, তড়িৎ বিশ্লেষণ মানে কি ভাই, তুমি এখানে কারেন্ট সাপ্লাই করছো, দেন দেখা গেছে এই রিয়াকশন করছে এবং রিয়াকশন ঘটার মাধ্যমে এই ধরনের বিক্রিয়া হয়েছে, মানে এই ধরনের একটা জিনিস উৎপাদন তৈরি হয়েছে। কোশ্চেন হচ্ছে ভাই কেন এটা তৈরি হবে বা এটা আসলে সত্যি কিনা জিনিসটা, মানে এটা কিভাবে তৈরি হয়েছে। তাহলে চলো আমরা জিনিসটা যেটা এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তাহলে দেখো ফার্স্ট এখানে কি হবে ভাই, এখানে আমাকে তোমরা একটা জিনিসের উত্তর দাও, সেটা হচ্ছে ভাই যেহেতু এটা তড়িৎ বিশ্লেষণ, তাহলে এখানে কিন্তু একটা তড়িৎ বিশ্লেষণ আমরা কি জানি ভাই, তড়িৎ বিশ্লেষণে কিন্তু তোমার অ্যানোড থাকে এবং ক্যাথোড থাকে, এটা আমরা সবাই জানি। আমরা চ্যাপ্টার 4-এ এটা নিয়ে ডিটেলসে পড়বো অ্যানোড এবং ক্যাথোড নিয়ে। আচ্ছা আপাতত জেনে জেনে রাখি, আমরা তো সবাই 1982 পড়ে আসছি যে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড থাকে এবং ক্যাথোড থাকে, এবং তড়িৎ বিশ্লেষণে কি হয়, অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে কি ঘটে ভাই, ক্যাথোডে হচ্ছে তোমার ভাই বিজারণ ঘটে, রাইট। এটাও কিন্তু জিনিসটা আমরা এখানে সবাই পড়ে আসছি, দেখো জিনিসটা এখানে বুঝতেছো কিনা। তাহলে এখন দেখো জিনিসটা এখানে তোমার যে সোডিয়াম ইথানোয়েট ছিল, সোডিয়াম ইথানোয়েটকে তুমি কিভাবে লিখতে পারো, দেখো এটাকে আমরা আয়ন আকারে যদি লিখতে চাই তাহলে CH3COO মাইনাস অ্যান্ড সোডিয়াম প্লাস। এই যে সোডিয়াম ইথানোয়েট এটাকে যদি আমরা আয়ন আকারে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, সোডিয়াম ইথানোয়েট এটাকে আমরা যদি ভাই আয়ন আকারে লিখতে চাই তাহলে এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ, তার মানে এই CH3COO মাইনাস এবং সোডিয়াম আয়ন আকারে। তাহলে একটা জিনিস আমাকে বলো, এখানে বেসিক্যালি কি হইতো, অ্যানোডে কোন রিয়াকশন করতো, অ্যানোডে তো ভাই সবসময় জারণ ঘটবে, তাই না, অ্যানোডে সবসময় কি ঘটবে ভাই, জারণ ঘটবে। তো জারণ মানে কি তোমার ইলেকট্রন ছাড়ন, তো এখানে ইলেকট্রন ছাড়বে কে, দেখো তো যার কাছে বেশি আছে সেই তো ছাড়বে, যেমন নেগেটিভ দ্বারা কি বোঝায়, বেশি বোঝায়। তাহলে এখানে ইলেকট্রন ছাড়বে হচ্ছে ভাই CH3COO মাইনাস। তো তারা কয় মোল ছিল, তারা ছিল দেখো এখানে 2 মোল, তাহলে ভাই 2 মোল নাও। তবে 1 মোলে ইলেকট্রন বেশি আছে একটা, তার 2 মোলে বেশি থাকবে দুইটা, তাহলে সে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিবে। আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, আর জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন।
আমরা সবাই জানি এই যে অ্যানোডে জারণ ঘটে, এবং জারণ মানে তোমার হচ্ছে ভাই ইলেকট্রন ছাড়ন, মানে এখানে ইলেকট্রন ছেড়ে দিবে, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে দেখো কাহিনী কি হচ্ছে, এখানে আমি যদি একটু মুছে দেখাই, তাহলে এখানে ফার্স্টে 2CH3CO মাইনাস, এটা থেকে তাহলে দুইটা ইলেকট্রন চলে যাবে, যেহেতু এখানে একটার জন্য মাইনাস দুইটা আছে এখানে, তাহলে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে। দুইটা ইলেকট্রন বের হয়ে এখানে কি প্রডিউস হবে দেখো, দুইটা ইলেকট্রন বের হয়ে এখানে যেটা প্রডিউস হবে সেটা হইতেছে ভাই তোমার এখানে দেখো CH3 CH3 এবং 2 মোল কার্বন ডাই অক্সাইড। কিভাবে দেখো আমি তোমাকে দেখাই। দেখো এখানে CH3 আছে কয়জন, দুইজন, তাহলে দুইজন CH3 হয়েছে। আবার দেখো এখানে কার্বন আছে একটা, দুইটা অক্সিজেন, তাহলে এই একটা মিলে কার্বন ডাই অক্সাইড, কিন্তু আছে হচ্ছে দুইজন, তাই এখানে 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এটা হচ্ছে ভাই অ্যানোডের রিয়াকশন গেছে। তো ভাই ক্যাথোডে তাহলে কি হবে এখন, ক্যাথোড, তো দেখো ক্যাথোডে কি হবে দেখো, ক্যাথোড তাহলে বুঝতেই পারতেছো ক্যাথোড মানে কি, ক্যাথোডে তোমার হচ্ছে বিজারণ ঘটবে, আর বিজারণ মানে ইলেকট্রনিক গ্রহণ। ইলেকট্রন কে গ্রহণ করবে, যার কাছে শর্ট আছে, তো প্লাস দ্বারা আমরা কি বোঝাই, শর্ট বোঝাই, তাহলে এখানে সোডিয়াম গ্রহণ করবে, সোডিয়াম প্লাস। কিন্তু খেয়াল করে দেখো আমরা এটাও জানি অলরেডি আমাদের 19 বেসিক থেকে, অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়ে ক্যাথোডেও কিন্তু ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো একটা সোডিয়াম প্লাস তো একটাকে গ্রহণ করতে পারে, যেহেতু দুইটাকে গ্রহণ করতে হবে, তাহলে এখানে তোমার কত দেওয়া লাগবে, 2 সোডিয়াম প্লাস দেওয়া লাগবে। তাহলে 2 সোডিয়াম প্লাস দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কনভার্ট হবে কোথায়, কনভার্ট হবে তোমার হচ্ছে ভাই 2 মোল সোডিয়ামে। এখন দেখো এইটার তো হিসাব নিকাশ না হলে আমি বুঝলাম যে সোডিয়াম ইথানয়েডের হিসাব নিকাশ আমি বুঝলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো তো, 2 মোল পানি আছে না, খেয়াল করে দেখো এখানে আমরা তো বুঝলাম যে সোডিয়াম ইথানয়েডের মধ্যে এই CH3CO মাইনাস অ্যানোডে রিয়াকশন করলো, এবং 2Na প্লাস ক্যাথোডে রিয়াকশন করলো, কিন্তু এখানে আরেকটা অবশিষ্ট কি রয়ে গেছে, 2H2O। সেটা কি করবে, এই যে 2 মোল সোডিয়াম উৎপন্ন হয়েছে না, এটার সাথে হচ্ছে যে ভাই এই পানিটা রিয়াকশন করবে। পানি রিয়াকশন করার ফলে এখানে তৈরি করবে হচ্ছে তোমার ভাই, এখানে তৈরি করবে তোমার হচ্ছে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন গ্যাস, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। তার মানে জিনিসটা কি হয়েছে দেখো, অ্যানোডে তো ফার্স্টে ভাই এগুলো উৎপন্ন হয়েছে এই দুইটা, তার মানে এখানে এই যে দুইটা জিনিস উৎপন্ন হয়েছে এগুলো কোথায় উৎপন্ন হয়েছে, অ্যানোডে। তাহলে মিথানল এবং তোমার হচ্ছে ভাই 2 মোল কার্বন ডাইঅক্সাইড অ্যানোড উৎপন্ন হয়েছে। দেন প্রথমে সোডিয়াম উৎপন্ন হয়েছে ক্যাথোডে, দেন আবার ওই সোডিয়ামটা যেটা উৎপন্ন হয়েছে সেটা পানির সাথে রিয়াকশন করে 2NaOH এবং H2 উৎপন্ন হয়েছে, তার মানে এই জিনিসটা উৎপন্ন হয়েছে তোমার হচ্ছে ভাই ক্যাথোডে। সো আশা করি তোমরা এখানে রিয়াকশনটা বুঝতে পারছো, এবং এটাও বুঝতে পারছো আসলে উৎপাদটা কেন এরকম হচ্ছে, কিভাবে আসছে উৎপাদটা। কারণ এখানে তড়িৎ বিশ্লেষণ করছো, তড়িৎ বিশ্লেষণ করা মানে তোমার এখানে অ্যানোড এবং ক্যাথোডের ব্যাপার চলে আসবে, আর অ্যানোড ক্যাথোড মানে জারণ এবং বিজারণের ব্যাপার চলে আসবে। তো কোপ সংশ্লেষণ থেকে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটাই তোমাকে জিজ্ঞেস করবে এরকম, অ্যানোডে কি কি উৎপন্ন হয়। তাহলে আমরা মাত্র দেখলাম অ্যানোডের মধ্যে তৈরি হচ্ছে কি ভাই, অ্যানোডের মধ্যে তৈরি হচ্ছে CH3, তার মানে তোমার হচ্ছে ভাই ইথেন এবং হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, এটা অ্যানোডে তৈরি হয়, এটা তোমাকে জিজ্ঞেস করবে। আরেকটা জিজ্ঞেস করবে ভাই ক্যাথোডে কি তৈরি হয়। তাহলে আমি চলো আগে এটাকে বক্স করে দিই অ্যানোডেরটা, অথবা জিজ্ঞেস করতে পারো তোমাকে নিজের কোনটি অ্যানোড উৎপন্ন হয়, তখন তুমি বলে দিবা। আর দেখো তো ভাই ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোড, ক্যাথোড উৎপন্ন হবে হচ্ছে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট। ক্যাথোড উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন। তাহলে এটাকে চলো আমরা বক্স করে দিই এবং এটাকে আমরা মুখস্থ রাখবো। আশা করি তোমাদের এগুলো এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। ওকে, তো কোপ সংশ্লেষণ আমরা বুঝে ফেললাম। এবারে দেখো কোপ সংশ্লেষণে কাহিনী কি হচ্ছে, তুমি শুধুমাত্র এই দুইকে ছাড়া চিন্তা করো, এই দুইকে ছাড়া চিন্তা করো, এই দুইকে ছাড়া চিন্তা করে দেখো তো ভাই, ধরো 2 তোমার কাছে নাই, এই যৌগটাতে কার্বন আছে কয়টা, এই যৌগটাতে ভাই কার্বন আছে হচ্ছে আমার এখানে ভাই 2টা, রাইট। আর এখানেও কার্বন উৎপন্ন হয়েছে কয়টা দেখো তো, 2টাই কিন্তু কার্বন উৎপন্ন হয়েছে, মানে যে যৌগটা ফাইনালি উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড ছাড়া। আমি শুধুমাত্র জৈব যৌগ নিয়ে চিন্তা করব, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াতে কি থাকতেছে, কার্বন সংখ্যাটা আনচেঞ্জ থাকতেছে। সো আশা করি জিনিসটা এখানে তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে যাই, নেক্সটে আমাদের দেখি কি আছে। নেক্সট আছে হচ্ছে আমাদের ভাই ফিশার ট্রিপস পদ্ধতি। সো এই পদ্ধতিটা একটু ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, ইন্টারের জন্য না, অ্যাডমিশনের জন্য, মেডিকেল এবং তোমার হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং এ এটা থেকে কোয়েশ্চেন আসে। তো ফার্স্ট হইতেছে ভাই, প্রথম কথা আমাদের যেটা মনে আসে যে ভাই ফিশার ট্রিপস পদ্ধতিটা আমার লাগবে কেন, আমি অলরেডি এতগুলো অ্যালকেন তৈরি পদ্ধতি পড়ে আসলাম,
ওগুলো দিয়ে অ্যালকেন তৈরি করলে তো হইতো। সো বেসিক্যালি যেটা হয়েছে ভাই, ফিশার-ট্রিজ পদ্ধতিটা অনেক পুরনো একটা পদ্ধতি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নর্মালি তোমার এই পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা হতো, এখন তৈরি করা হয় না, কিন্তু এই পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা হয়তো কখন বলো তো ভাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা হতো। তো তোমার ভাই কোয়েশ্চেন করতে পারে যে ফিশার-ট্রিজ পদ্ধতি কখন ব্যবহার করা হতো মেডিকেলে বা বিভিন্ন যেগুলোতে এমসিকিউ থাকে, তখন তুমি ইজিলি আনসার দিয়ে ফেলতে পারবা। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা হতো। সো ভাই আমি আশা করতেছি তোমরা এই জিনিসটা এতটুকু পর্যন্ত সবার কোনো বুঝতে অসুবিধা নাই। তো ভাই এটার যে বিক্রিয়া, এটা একটু মুখস্থ রাখতে হবে ভাই। বিক্রিয়াটা দেখো, আমি তোমাকে দেখাই বিক্রিয়াটা কি আসবে এখানে। বিক্রিয়াতে যেটা হবে, তুমি n মোল কার্বন মনোঅক্সাইড নিবা আর 2n+1 মোল হাইড্রোজেন গ্যাস নিবা। তাহলে কি কি নিছো? n মোল কার্বন মনোঅক্সাইড এবং 2n+1 মোল হাইড্রোজেন নিছো। দেন এটাকে তুমি যদি ভাই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপর হচ্ছে ভাই কোভাল্ট প্রভাবক এবং 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ দাও। তার মানে 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ, তারপর হচ্ছে ভাই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তোমার হচ্ছে যে ভাই কোবাল্ট দিছো দাও। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে ভাই সিএন। দেখো এন এন সংখ্যক সিও ছিল না, তাহলে সিএন উৎপন্ন হবে, সিএন H2n+2, যেটাতে তুমি এই তোমার কি বলো তো অ্যালকেনের সাধারণ সংকেত প্লাস এন মোল পানি তৈরি হবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এই রিয়েকশনটা ভাই মুখস্থই রাখতে হবে। দেখো এখানে এন সংখ্যক কার্বন ছিল, এন সংখ্যক কার্বন আছে, আর এখানে H2n+2 উৎপন্ন হয়েছে এখানে। তো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো এখানে, ওকে। সো এখানে একটা জিনিস দেখো, ফিশার-ট্রিজ পদ্ধতিতে তাহলে এখানে এন সংখ্যক কার্বন ছিল, উৎপন্ন হয়েছেও তোমার হচ্ছে ভাই এন সংখ্যক। তাহলে আমরা কি বলতে পারি, ফিশার-ট্রিজ পদ্ধতিতেও তোমার কি হয় না, কার্বন সংখ্যার চেঞ্জ হয় না। তাহলে আমি যদি নোট লিখতে দিতে চাই, নোটটা হচ্ছে তোমার এরকম, ফিশার, কারণ এটা বারবার লিখতেছি কেন, অনেক সময় জিজ্ঞেস করে কোন পদ্ধতিতে কার্বন সংখ্যার পরিবর্তন হয়। আমি পরে একসাথে আবার সামারি করে দিব, সমস্যা নেই। ফিশার-ট্রিজ পদ্ধতিতে কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় না, ওকে। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু করে বলি, সেটা হইতেছে ভাই, অনেকে আমারে বলো যে ভাই এই যে বিক্রিয়াটা আপনি লিখলেন, এটার কি প্রভাবকগুলো মুখস্থ করা লাগবে কিনা। আমি তোমার একটা জিনিস বলি, সব বিক্রিয়ার প্রভাবক তোমার মুখস্থ করা লাগবে না ভাই। জাস্ট আমি যেগুলো লিখে দিচ্ছি শুধু সেগুলো মুখস্থ করলেই চলবে। যেমন দেখো, আমি কিন্তু এখানে সব এই যেমন দেখো এই যে কোপ সংশ্লেষণ, এখানে কিন্তু আমি কোনো প্রভাবক লিখি নাই, কোনো টেম্পারেচার দিই নাই, জাস্ট তড়িৎ বিশ্লেষণ লিখছি। তাহলে তোমার তড়িৎ বিশ্লেষণ কথাটা মুখস্থ করা লাগবে। তারপর দেখো জিনিসটা, এখানের মধ্যে দেখো জিঙ্ক অ্যামালগাম HCl, এখানে কিন্তু আমি কোনো টেম্পারেচার প্রেশার উল্লেখ করি নাই। তাহলে তোমার টেম্পারেচার প্রেশারটা ইম্পর্টেন্ট না। তার মানে তোমার ভাই বইও পড়ার দরকার নেই ভাই, আমি যতটুকু পড়াতেছি ভাই ততটুকুই পড়লে ভাই মোর দ্যান এনাফ। এবং তোমার এগুলার যেগুলো লিখে দিচ্ছে ভাই এগুলাই খালি মুখস্থ করবা, বাকি বিক্রিয়াগুলোর তোমার হচ্ছে ভাই প্রভাবক মুখস্থ করার দরকার নাই। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সবই তোমার এখানে লিখে দিচ্ছি। সো আশা করি এটা নিয়ে আর কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবা না, ওকে। সো চলো আমরা এরপরে যাই। এরপর আস্তে আস্তে হচ্ছে ভাই ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুতি। তো এটা হচ্ছে যে ভাই মিথেন তৈরির শিল্প উৎপাদন, মানে আমরা নর্মালি শিল্প কারখানায় এই পদ্ধতিতে কি তৈরি করি বলতো, এই পদ্ধতিতে আমরা হচ্ছে ভাই মিথেন তৈরি করি। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিই, ইহা হলো মিথেন তৈরির শিল্পোৎপাদন পদ্ধতি। দ্যাট মিনস ভাই তোমার ফ্যাক্টরিতে এই পদ্ধতিতে কি তৈরি করা হয় বলতো, মিথেন প্রস্তুত করা হয়। তো স্বভাবতই একটা তাহলে কোয়েশন জাগে যে ভাই ওয়াটার গ্যাস জিনিসটা কি। আমি তো বুঝলাম ওয়াটার গ্যাস থেকে মিথেন তৈরি করব, তাহলে আমাদের মনে প্রথমে কোয়েশন আসে ভাই এই ওয়াটার গ্যাস এই জিনিসটা কি। ওয়াটার গ্যাস এটা কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমি ওয়াটার গ্যাসের আগে সংকেতটা লিখে দিই। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কার্বন মনোঅক্সাইড গ্যাসীয় অবস্থা, এবং তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা। এই টোটালটারে কি বলা হইতেছে ভাই, এই টোটালটারে বলা হইতেছে ভাই তোমার ওয়াটার গ্যাস। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ওয়াটার গ্যাসের সংকেত লিখো, সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস।
মনে রাখবা ভাই, এটা সংকেতটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সেটা আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি, এটা সবাই মনে রাখবা। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে ভাই তোমার এটা। এখন তুমি কথা হচ্ছে লোহা, এই ওয়াটার গ্যাসকে তুমি কিভাবে তৈরি করবা। দেখো আমরা জানি কয়লা, এটাতে কেউ কেউ কোকো বলে, এটা আসলে কি সংকেত? কার্বন। আমরা জানি কার্বনের কয়েকটা নাম আছে, এর মধ্যে কয়লা হচ্ছে যে কয়লাকে আমরা কার্বন দিয়ে প্রকাশ করি, কোককেও আমরা কার্বন দিয়ে প্রকাশ করি। প্রথমে আমরা চলো দেখি যে ওয়াটার গ্যাসকে আমরা কিভাবে প্রডিউস করি। তাহলে আমরা এখানে লেখাটাকে লিখে দিই, লোহিত তপ্ত, লোহিত তপ্ত কোকের উপর, লোহিত তপ্ত কোকের উপর তোমার টেম্পারেচার থাকবে এখানে প্রায় 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি স্টিমের প্রবাহ চালানো হয়, যদি স্টিমের প্রবাহ চালনা করা হয় তবে কার্বন মনোঅক্সাইড এবং তোমার হচ্ছে যে হাইড্রোজেনের মিশ্রণ তৈরি হয়। তাহলে ও হাইড্রোজেনের মিশ্রণ তৈরি হয়। ওকে, আর এরপর লিখবো আর এই মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে। চলো আমি তোমাকে লেখাটা বুঝাই দিই। ফার্স্টে বলতেছি কি, দেখো লোহিত তপ্ত কোকের উপর, তার মানে যে তুমি কয়লাটা নিবা সেটা খুবই গরম থাকবে। তার মানে তোমার এখানে তুমি যে কয়লাটা নিবা, কয়লা মানে আমি কার্বন দিয়ে লেখাচ্ছি বা কোক, সেটা সলিড অবস্থায় থাকে এবং সেটা খুবই গরম থাকবে। সেটার মধ্যে তুমি কি করবা, স্টিমের প্রবাহ। কার প্রবাহ বলো তো ভাই? স্টিমের প্রবাহ। ভাই স্টিমকে আমরা কিভাবে লিখি? পানির সাথে জাস্ট গ্যাস দিয়ে দিই, এটাকে তো আমরা স্টিম বলি, কারণ স্টিম মানে কি বাষ্প, আর পানির সাথে যদি তুমি গ্যাস দিয়ে দাও তাহলে পানির বাষ্প বোঝাচ্ছে। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে। 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টেম্পারেচারটা কতটুকু? 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি চালনা করো তাহলে তোমার কি হবে ভাই? 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে চালনা করলে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি মুছে ঠিক করে দিই এটাকে। 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি চালনা করো তোমার এখানে কি তৈরি হবে ভাই? তোমার এখানে তৈরি হবে যে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের গ্যাসের মিশ্রণ তৈরি হবে, এবং এটাকে তুমি হচ্ছে ভাই ওয়াটার গ্যাস বলতেছো। তো এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, কারণ টোটালটাকে মিলে হচ্ছে আমরা ওয়াটার গ্যাস বলতেছি, রাইট? টোটালটাকে মিলে হচ্ছে আমরা মিলিতভাবে আমরা ওয়াটার গ্যাস বলতেছি। দেন আমাদের টপিকটা কি ছিল? ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুতি। তো ভাই তুমি যদি ফার্দার এই ওয়াটার গ্যাস যেটা তৈরি হয়েছে, এই ওয়াটার গ্যাস যেটা তৈরি হয়েছে এটার সাথে তুমি যদি ভাই 2 মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করাও গ্যাসীয় অবস্থায় এবং এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তারপর হচ্ছে ভাই নিকেল প্রভাবক দাও, দেন তোমার এখানে তৈরি হয়ে যাবে ভাই মিথেন, যেটা গ্যাসীয় অবস্থায় থাকবে, এবং পানির স্টিম, যেটা গ্যাসীয় অবস্থা থাকবে। তাহলে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি এখানে কি হয়েছে। এখানে দেখো, সেটা হচ্ছে যে ভাই তুমি যখন এখানে এই ওয়াটার গ্যাসের সাথে 2 মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করাচ্ছ নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেডের উপস্থিতিতে, তখন কি হবে দেখো এখানে, তখন যেটা হবে এই এখানে দেখো এখানে 4 মোল হাইড্রোজেন আছে না, এই সরি 4 মোল বলতেছি, 2 মোল হাইড্রোজেন আছে না, তাহলে মোল হাইড্রোজেন 4টা, এই 4টা হাইড্রোজেন তখন এই কার্বনের সাথে চলে যাবে, এই অক্সিজেন এই দুটো হাইড্রোজেনকে নিয়ে পানি আকারে বেরিয়ে আসবে, এবং ওই 4টা হাইড্রোজেন গিয়ে এখানে CH4 উৎপন্ন করবে। ভাই এটা তোমার টোটালটাই মুখস্থ করতে হবে, কারণ তোমার কোয়েশ্চনে সরাসরি বলবে, ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চনগুলো আছে রিটার্ন যেখানে এক্সাম হয়, তোমার সরাসরি বলবে যে ওয়াটার গ্যাস থেকে তুমি মিথেন প্রস্তুত করো, তখন তোমার এই রিয়াকশনগুলো না দেখে লিখতে হবে। সো এটা যদি তোমাদের বুঝলে তো খুবই ভালো, বোঝা তো যায় এই জিনিসটা, কিন্তু তারপরেও যদি বুঝতে একটু অসুবিধাও হয় আমি বলবো ভাই, পরামর্শ দিব, এটা নিয়ে তুমি গবেষণা করতে যাও না, কারণ গবেষণা করতে গেলে তোমার আর জৈব যৌগ পড়া হবে না। যতটুকু বোঝা ততটুকু বুঝো, আর বাকিটা মুখস্থ করে ফেলো। কারণ তুমি যদি এটা নিয়ে গবেষণা করতে যাও, এটা আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি, এই জিনিসটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
তো গবেষণা করতে গেলে কিন্তু তোমার 3 থেকে 4 দিন সময় নষ্ট হবে, এবং দেখবা তুমি গবেষণার রেজাল্ট 0 আসতেছে, মানে লাভের লাভ কিছু হইতেছে না। তো আমি প্রথমে তোমারে বলবো ভাই যে এটা তুমি আমার এই জিনিসটা বুঝো কিভাবে হয়েছে রিয়াকশনটা, বুঝার পরে সোজাসুজি মুখস্থ করা স্টার্ট করে দাও, কারণ ভাই এইটা জাস্ট তোমার হচ্ছে একটু টেকনিক্যাল পড়া, এটা তোমাকে একটু মুখস্থ করা লাগবে। ওকে, তো চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সট আসতেছে ভাই সামারি, মানে আমরা অলরেডি অ্যালকেন প্রস্তুতির সবগুলো বিক্রিয়া মানে যতগুলো ইম্পর্টেন্ট সব আমরা দেখে ফেলছি। তো আমরা হচ্ছে এখন সামারি করতে যাইতেছি, আসলে মানে আমরা আসলে যেগুলো যেগুলো পড়ছি এটার সামারিটা কি হবে। সো চলো আমি তোমাকে সামারি করি। সামারি ফার্স্ট কথা হচ্ছে ভাই উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া, মানে যেই বিক্রিয়াতে কার্বন সংখ্যা বেড়ে যায়, উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া। তো আমরা অলরেডি কিছুক্ষণ আগে দেখে আসছি কোন বিক্রিয়াতে তোমার বেশি কার্বন যুক্ত অ্যালকেন পাওয়া যায় ভাই, উডস বিক্রিয়াতে। এটা হচ্ছে ভাই তোমার উডস বিক্রিয়া। ওকে, কিছুক্ষণ আগে আমরা এখানে দেখে আসছি। আচ্ছা, তো এবার আসো, এবার আমরা দেখবো হচ্ছে যে সকল বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়, তার মানে নিম্নতর অ্যালকেন তৈরি বিক্রিয়া, মানে যে সকল বিক্রিয়াতে তোমার কার্বন সংখ্যা কমে যায়। ভাই আমার কথায় কেউ কষ্ট পাইও না, আমি তোমাদের রিয়ালিটি বলতেছি, কারণ জৈব যৌগে এত কিছু আছে, সব তুমি নিয়ে গবেষণা করতে গেলে তোমার আসলে পুরো জৈব যৌগটা শিখাই হবে না। কারণ জৈব যৌগে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমার অবশ্যই রিসার্চ করতে হবে, অবশ্যই তোমার এগুলো নিয়ে একটু গবেষণা করা লাগবে। ওই জিনিসগুলো আমরা ভালো করেই গবেষণা করব, এবং ওইটাতে আমরা ওই জিনিসগুলো খুব ভালো করে ডিটেলসে পড়বো। কিন্তু যে জিনিসগুলো একটু কম ইম্পর্টেন্ট, যেমন এই যে দেখো ওয়াটার গ্যাস, এটা তোমার যখন সরাসরি জিজ্ঞেস করবে আমি পরামর্শ দিব প্রথমে একবার বুঝে যাও, দেন এটাকে সরাসরি মুখস্থ করে ফেলো, কারণ তোমার এমন অনেক সামনে টপিক আসতেছে যেই টপিকগুলো তোমার খুব ভালো করে বুঝতে হবে, ওইখানে মুখস্থের কোনো হিসাব নাই। যেমন রেজোনেন্স, রেজোনেন্স মুখস্থের কোনো হিসাব নাই, রেজোনেন্স পুরোপুরি বুঝতে হবে, ওইটা তুমি মুখস্থ করতে যাও না। যেটা তোমার মুখস্থ করা সম্ভব সেটা তুমি মুখস্থ করতে যাও ভাই। সো আমার কথায় ভাই কেউ কষ্ট পাও না, আর কষ্ট পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তাহলে দেখো নির্মত অ্যালকেন তৈরির বিক্রিয়া, কোন বিক্রিয়ার মাধ্যমে তুমি নির্মত অ্যালকেন তৈরি করো। নির্মত অ্যালকেন মানে খারাপ অ্যালকেন না ভাই, জাস্ট যেসব বিক্রিয়ায় তোমার হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়, তাহলে ডিকার্বক্সিলেশন। তাহলে উচ্চতর অ্যালকেন মানে তোমার হচ্ছে যে বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন পাও, নিম্নতর অ্যালকেন মানে তুমি যেখানে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন পাও, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর এরপরে তোমার হচ্ছে যে ভাই যে সকল কার্বন সংখ্যা আনচেঞ্জ, কার্বন সংখ্যা আনচেঞ্জ মানে যে সকল বিক্রিয়াতে তোমার কি হয় না, কার্বন সংখ্যাটা চেঞ্জ হয় না। দেখো তো কোন কোন বিক্রিয়াতে, অলরেডি আমরা সব দেখে আসছি ভাই। আমরা অলরেডি দেখছিলাম হচ্ছে ভাই কোপ সংশ্লেষণ, তাই না? এখানে আমরা দেখছিলাম কার্বন সংখ্যার কোনো কি হইতো না, চেঞ্জ হইতো না। 2 নম্বর দেখো, এরপর আমরা দেখছি তোমার হচ্ছে ভাই ফিশার ট্রিপস পদ্ধতি, লাস্টে দেখে আসি ফিশার ট্রিপস পদ্ধতি। তারপর 3 নম্বর, 3 নম্বর হচ্ছে তোমার ভাই আমরা যখন এই সংযোজন বিক্রিয়া করছিলাম, অ্যালকিন এবং অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া। তারপর দেখো 4 নম্বর তোমার হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক থেকে যখন তৈরি করছিলাম, গ্রিগনার্ড বিকারক হতে, তো এইসব সময় তোমার কি হয় নাই, কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপর যদি আসো 5 নম্বরে আমরা যখন ক্লিমেনসন বিজারণ থেকে তৈরি করছিলাম, ক্লিমেনসন বিজারণ, তো এই সবগুলো থেকে যখন আমরা এই 5টা বিক্রিয়া থেকে যখন আমরা অ্যালকেন তৈরি করছিলাম তখন আসলে কি হয় নাই, কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এবার আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের কাছে যখন অ্যালকাইল হ্যালাইড ছিল, আমি যখন এখানে অ্যালকেন তৈরি করছি তার মানে আরএইচ, তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন আমি অ্যালকেন তৈরি করছি, আমরা 3 উপায়ে তৈরি করতে পারি। কয় উপায়ে বলো তো ভাই? 3 উপায়ে। কিভাবে? দেখো, ফার্স্ট উপায়টা কি ছিল ভাই? ফার্স্ট উপায়টা কি ছিল? তুমি যদি ভাই দেখো এই আর এক্স এর সাথে যদি ভাই তুমি হাইড্রোজেন যুক্ত করো, তাহলে ওই একটা H2 যুক্ত করছো, তাহলে H2 একটা H তো X এর সাথে বিক্রিয়া করে HX তৈরি করবে, আর আরেকটা হাইড্রোজেন এখানে বসে যাবে। তার মানে যদি আমি এখানে বিজারণ করাই, খেয়াল করে দেখো আমি তোমাকে অলরেডি বলে আসছি, যদি তুমি কোনো জায়গায় যদি বিজারণ করো এটা মানে হচ্ছে ভাই হাইড্রোজেন যুক্ত করা। বিজারণ করা মানে হচ্ছে তোমার ভাই হাইড্রোজেন যুক্ত করা। আমি চলো জিনিসটা তোমাকে একটু করে এখানে দেখাই দিই, যেহেতু আমি বিক্রিয়া আকারে পড়াই নেই, আমি তোমাকে একটু করে এখানে দেখাই দিই।
সেটা দেখো। ধরো তোমার কাছে এখানে আর এক্স আছে, তো ধরো তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করছো, তো কি হবে? আমরা বলছিলাম কোন একটা যৌগে যদি হাইড্রোজেন এবং আরেকটা যৌগে যদি এক্স থাকে, অবভিয়াসলি একটা এইচ এক্স তৈরি হবে। তো বাকি আর এসটা এখানে গিয়ে বসে যাবে। সো এই হাইড্রোজেন যুক্ত করাটাকে তুমি কি বলো? বিজারণ বলো। তাহলে তুমি এই বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আর এক্স থেকে আর এস এ যেতে পারো। সেকেন্ড, উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখছিলাম, উডস বিক্রিয়াতে আমরা কি করতাম? আর এক্স কে ইউজ করতাম, দেন হচ্ছে আমরা সোডিয়ামকে ইউজ করতাম, দেন ওই উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা আর এক্স থেকে আর এইচ উৎপন্ন করছিলাম, রাইট? তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা আর এক্স থেকে আর এস তৈরি করতে পারি। আরেকটা বিক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি, সেটা হচ্ছে ভাই গ্রিগনাট বিকারক। আগে ফার্স্টে আর এক্স থেকে গ্রিগনাট বিকারক তৈরি করো, এবং গ্রিগনাট বিকারক থেকে তুমি হচ্ছে ভাই আর এইচে যাও পানি যুক্ত করে। অলরেডি আমরা এটাও দেখছি। সো তোমাকে যদি অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকে, তোমাকে যদি আর এইচে নিতে বলে ভাই, তাহলে তুমি 3টা পদ্ধতিতে নিতে পারো। ওকে, সো তুমি 3টা পদ্ধতি এভাবে করে নিতে পারো। সো আশা করি তুমি ফ্লো চার্টগুলো বুঝতে পারছো, এবং এর মাধ্যমে আমাদের কি শেষ হয়েছে ভাই? অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া শেষ হয়েছে। আমরা নেক্সট লেকচারে দেখবো কি ভাই অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখতে থাকবো অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া। সো আজকে তাহলে তোমার হলো যে আজকের টপিকগুলো আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই। তো ভাই আমি যাওয়ার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে ভাই যদি তুমি এই ভিডিও ভালো লাগে, পড়া যদি বুঝো, তুমি ভিডিওটা লাইক করতে পারো, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। তো এটা তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। সো আর আমার কথা যদি কেউ কষ্ট পাও ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাকে জাস্ট রিয়ালিটিটা বললাম, কারণ তুমি আসলে ভাই জৈব যুগে, ঠিক আছে, অনেক কিছুই বোঝার আছে, কিন্তু কিছু কিছু জিনিস তোমার কিন্তু মুখস্থ করাই লাগবে। সো এটা নিয়ে অনেকে আমরা কি করি না, আমরা চিন্তা করি যে না জৈব যৌগ পড়বো, আমরা কিছুই মুখস্থ করবো না। ভাই এটা কিন্তু হবে না। জৈব যৌগ পড়তে গেলে তুমি যদি ভালো নাম্বার তুলতে চাও, তোমার হচ্ছে যে ভাই 80% পড়া হচ্ছে তোমার ভাই বুঝতে হবে। জৈব যৌগের মধ্যে 80% পড়া তোমার বুঝে বুঝে পড়তে হবে, আর বাকি 20% জিনিসগুলো তোমার মুখস্থ করাই লাগবে। এই টেন্ডেন্সি নিয়ে আমরা একটু জৈব যৌগ পড়বো, কারণ আমরা সচরাচর কি করি ভাই, আমরা আমাদের টেন্ডেন্সিটা রাখি এরকম যে আমি 100%ই বুঝবো, কোনো মুখস্থ করবো না। যেটা হয় বাস্তবে, কিন্তু এটা হয় না, সম্ভব না যে 100% তুমি বুঝবা জৈব যৌগের পড়া। অন্য 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 টপিক বুঝতে পারো, মানে অন্য চ্যাপ্টার বুঝতে পারো 100%ই, কিন্তু জৈব যৌগের মধ্যে তুমি যদি তোমার প্রথমে টার্গেটটাই নিয়ে রাখো যে 100% আমি বুঝবো, তখন আসলে যখন যখন তুমি দেখো যে 100% তুমি বুঝতেছো না, তখন তুমি আসলে একটু ভাই হতাশ হয়ে যাও। সো তখন তুমি জৈব যৌগ পড়াই ছেড়ে দাও। কিন্তু তোমার তোমার যদি ভাই পড়ার আগে যদি টেন্ডেন্সি এরকম থাকে, আমি 80% পড়া বুঝবো, কিন্তু 20% পড়া আমার মুখস্থ করতেই হবে, সো এই ধরনের মানসিকতা নিয়ে বসলে তুমি আর হতাশ হবা না। ওকে, কারণ ভাই এই স্টেজটা তো আমিও পার করে আসছি, তাই আমি তোমাকে জিনিসটা পরামর্শ দিচ্ছি ভাই। সো তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।